আচ্ছা, এই ভিডিওতে আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারটা একটু দেখব। তো পলিনোমিয়ালস কাকে বলে প্রথমে আগে সেটা আমাদের জানতে হবে, কিন্তু সেইটা জানার জন্যে একটু আমাদের বলতে পারো যে একটু রিভিশন লাগবে মানে তোমরা যে 7-8 শিখেছো কিছু জিনিস, তার কনসেপ্টটা একটু এখানে লাগবে। কেন কি ওইটা না জানলে তোমার পলিনোমিয়ালসের ডেফিনেশনটা বোঝাটা একটু ডিফিকাল্ট হবে। তা আগে আমি সেইটা একটু অল্প বলে দেবো, তারপরে পলিনোমিয়ালস কি সেটা বলবো, তারপরে আরও তোমরা অনেক কিছু জানবে যে পলিনোমিয়ালসে এখানে এই চ্যাপ্টারে তোমরা কী কী পড়বে, কী কী শিখবে, ঠিক আছে। আর পলিনোমিয়ালসের ডিফারেন্ট ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক ওইগুলো তো তোমরা শিখবে। তাহলে দেখো, আমি আগে স্টার্ট করছি রিভিশন দিয়ে, যেটা হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন কাকে বলে। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন তোমরা অলরেডি 7-8 মানে শিখে এসছো। তাহলে দেখো এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিছুই না, ম্যাথামেটিক্সে একটা এক্সপ্রেশন, যেটা কি দিয়ে তৈরি হচ্ছে, which is made up of, মানে কি দিয়ে তৈরি হচ্ছে, ভেরিয়েবলস, কনস্ট্যান্টস, ঠিক আছে, অ্যালং উইথ অ্যালজেব্রাইক অপারেশন, যেমন অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশনও হতে পারে, ডিভিশনও হতে পারে, ঠিক আছে। আর এই এক্সপ্রেশনগুলো কি দিয়ে তৈরি, এগুলো তৈরি হচ্ছে অনেকগুলো টার্ম দিয়ে। এক্সাম্পল দিলে তোমরা এখনই বুঝবে। তো এবার এই টার্মসগুলো কি কি হতে পারে, এই টার্মসগুলো কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে, ভেরিয়েবল হতে পারে, বা প্রোডাক্ট অফ ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট হতে পারে, বা প্রোডাক্ট অফ টু ভেরিয়েবলসও হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে অনেকগুলো টার্মস, সেইগুলোকে নিয়ে একটা এক্সপ্রেশন তৈরি হচ্ছে। আর ওই টার্মসগুলো কিভাবে মানে অন্য টার্মসের সাথে রিলেটেড, আইটা তারা অ্যাডিশনে আছে বা সাবট্রাকশানে আছে, ঠিক আছে। তাহলে ধরো একটা এক্সাম্পল একদম ইজি থেকে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে 3x + 4y - 7। তাহলে এইটা একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, তার তিনটে টার্ম আছে। ফার্স্ট টার্মটা হচ্ছে 3x, তারপরেরটা হচ্ছে 4y, আর তারপরেরটা হচ্ছে -7, ঠিক আছে। তাহলে এই তিনটে টার্ম। আচ্ছা, তারপরে একটা এক্সাম্পল দেখো, আমি নিয়েছি 4x - 10। তাহলে এখানে দুটো টার্ম, একটা 4x আর একটা -10। তাহলে দেখো প্রথম যেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা ছিল, ইকুয়েশন বলবো না, অ্যালজেব্রিক ইকুয়েশন আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন পুরোপুরি আলাদা জিনিস। তাহলে প্রথম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা ছিল, তার মধ্যে দুটো ভেরিয়েবল, একটা এক্স আর একটা ওয়াই। আচ্ছা, সেকেন্ড যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আছে, সেটাতে একটাই ভেরিয়েবল, সেটা হলো শুধু এক্স। তাহলে আমাদের কিন্তু যা সিলেবাসে আছে, ইভেন 9 কেন 10, 11, 12 ম্যাক্সিমাম কিন্তু আমাদের যা অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো আমরা যা স্টাডি করি, ম্যাক্সিমাম কিন্তু ওয়ান ভেরিয়েবলই করবো, মানে একটাই ভেরিয়েবল থাকে। কিছু কিছু জায়গা হয়তো দুটো ভেরিয়েবল আমরা ইউজ করি, যেমন তোমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনটা করেছো, ওইখানে দুটো ইকুয়েশন সলভ করেছো যেটাতে দুটো ভেরিয়েবল আছে, কিন্তু ওইটা খুবই মানে কম আর কি, 12 অবধি মানে ওরকম জিনিস খুব কম আছে যেটাতে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। মানে একটা ভেরিয়েবল নিয়েই আর কি বেশি করে আমাদের সিলেবাসে আছে, কেন কি একটা ভেরিয়েবলকে নিয়ে কাজ করাটা রিলেটিভলি অনেক ইজি কম্পেয়ার টু টু ভেরিয়েবল। তাহলে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যদি দুটো ভেরিয়েবল, ওইটা কিন্তু আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেইগুলো এখন আমাদের সিলেবাসে নেই, তো সেই নিয়ে আমরা ভাববো না। কিন্তু এটা মনে রাখো যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে তোমাদের একটার বেশি ভেরিয়েবল থাকতে পারে। আচ্ছা, এবার এই যে ভেরিয়েবল এক্সপ্রেশনগুলো হলো, তার মধ্যে ভেরিয়েবলসগুলো যেগুলো হচ্ছে, যেগুলো মানে যে কোনো ভ্যালু নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা জানো, ভেরিয়েবল কাকে বলে, আবার কনস্ট্যান্ট তার ভ্যালু মানে ফিক্সড, ঠিক আছে। যেমন এখানে এই দেখো, এই যে সেকেন্ড এক্সপ্রেশনে এই 10টা একটা কনস্ট্যান্ট, তার ভ্যালুটা ফিক্সড। তাহলে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা মাইনাস করা হয়েছে, সেকেন্ড টার্মটা হচ্ছে 10, সেটা কিন্তু পুরোপুরি ফিক্সড, ওইটা কোনো দিনই চেঞ্জ হবে না এই পার্টিকুলার এক্সপ্রেশনের জন্যে। কিন্তু এক্সের ভ্যালুটা চেঞ্জ হতে পারে, অন্য অন্য এক্সের ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা অন্য অন্য ভ্যালু দেবে। সেগুলো আমরা দেখবো কী করে একটা এক্সপ্রেশনে ভ্যালু বার করতে হয়, সেগুলো আমাদের একটু লাগবে। আচ্ছা, তারপরে কোএফিসিয়েন্ট কী হচ্ছে সেটাও তোমরা জানো। যেমন দেখো, এই প্রথম যে এক্সপ্রেশনটা আছে 3x + 4y - 7, তার ফার্স্ট টার্মে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 3,
হ্যাঁ, ভেরিয়েবলের সাথে যেই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাইড করা আছে সেইগুলোকে আমরা কোএফিসিয়েন্ট বলছি। আচ্ছা, সেকেন্ড টার্মটা হচ্ছে 4y, তাহলে ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে কোএফিসিয়েন্ট অফ ওয়াই কত হচ্ছে 4। ঠিক আছে, এই হলো তোমার কোএফিসিয়েন্ট। আচ্ছা, এবার এদেরই আর কি ভেরিয়েবল, কনস্ট্যান্ট, কোএফিসিয়েন্ট, এদেরই কম্বিনেশনকে কি বলা হচ্ছে, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বলা হচ্ছে। ঠিক আছে, কম্বিনেশন আমি কিভাবে করছি, কম্বিনেশনটা করছি আমি অপারেটরস ইউজ করে। অপারেটরসগুলো কী কী, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রেখো, যেটা আমি একটু বললাম যে অ্যালজেব্রাইক ইকুয়েশন আর এই জিনিসটা কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, এই দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। অ্যালজেব্রাইক ইকুয়েশন যখন করব তাহলে এরকম একটা হবে। ইকুয়েশন মানেই তুমি একটা এক্সপ্রেশনকে অন্য একটা এক্সপ্রেশনের সাথে ইকুয়েট করছো, তাহলে একটা লেফট হ্যান্ড সাইড থাকবে, একটা রাইট হ্যান্ড সাইড থাকবে, আর তার মাঝখানে একটা ইকুয়াল টু সাইন থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো অ্যালজেব্রাইক ইকুয়েশন। ঠিক আছে, আরও যেমন তোমরা আগে চ্যাপ্টারেই করলে অ্যালজেব্রাইক ইকুয়েশন, হ্যাঁ, তা এটাও একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন, এটাও একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন, কেন কি এখানে দুটো এক্সপ্রেশনকে আমরা ইকুয়েট করেছি। ঠিক আছে, কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন যখন আমরা করব, এক্সপ্রেশন, হ্যাঁ, ওইখানে কিন্তু কোনো ইকুয়ালিটির সাইন থাকবে না। ঠিক আছে, জাস্ট একটা এক্সপ্রেশন, তার মধ্যে অ্যালজেব্রাইক টার্মসগুলো হ্যাঁ কিছু একটা কম্বিনেশনে বা কোনো একটা অর্ডারে হ্যাঁ রিপ্রেজেন্ট করা আছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ঠিক আছে, যেটা তোমরা অলরেডি ক্লাস 7-8-এ শিখে এসছো। আর কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো 3x + 2y - 5, একটা হচ্ছে x - 20, তারপরে 2x² - 3xy + 5। ঠিক আছে, আর এইটা যে একটা নিয়েছি আমি লাস্ট এক্সাম্পলটা, এটার সাথে এইগুলো কিন্তু একটা তফাৎ আছে। তফাৎ কি আছে দেখো, হ্যাঁ, উপরেরটাতে দেখো এইটাতে দুটো ভেরিয়েবল আছে। ঠিক আছে, এটাতে একটা ভেরিয়েবল আছে, এটাতে আবার দুটো ভেরিয়েবল আছে, এটাতে কিন্তু তিনটে ভেরিয়েবল আছে। এবার শুধু তিনটে ভেরিয়েবল আছে ওই জন্য এটা ডিফারেন্ট নয়, আর একটা কারণে ডিফারেন্ট। এই যে প্রথম তিনটে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ভেরিয়েবলসগুলো আছে তার কিন্তু ইন্ডেক্সটা মানে পাওয়ারটা সবকটা কিন্তু হোল নাম্বার, মানে এক্সের পাওয়ার 1, হ্যাঁ, ওয়াইয়ের পাওয়ার 1। ঠিক আছে, এখানে এক্সের পাওয়ার 1। ঠিক আছে, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1। তাহলে এই টার্মটার মধ্যে দুটো ভেরিয়েবল আছে, দুটোকে যে এই দুটো ভেরিয়েবলে যদি আলাদা করে ভাবি, তাহলে দুটো ভেরিয়েবলের ইন্ডেক্সটা কিন্তু 1। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইটাতে দেখো, এইটাতে কি হচ্ছে, তিনটে ভেরিয়েবল আছে। ঠিক আছে, কিন্তু একটা ভেরিয়েবল যেটা এক্স, তার পাওয়ারটা কিন্তু হোল নাম্বার নয়, তার পাওয়ারটা হচ্ছে -1। ঠিক আছে, এইটা একটা নেগেটিভ ইন্টিজার। তাহলে এরকম অ্যালজেব্রাইক এক্সপ্রেশন হতেই পারে, হ্যাঁ, যার পাওয়ারটা কিন্তু হোল নাম্বার নয়। যেমন ধরো এটা হলো 4x⁴ - y³। এটাও একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, কিন্তু এখানে কি হচ্ছে, যেই ভেরিয়েবলগুলো আছে তার মধ্যে একটা বা একটার বেশি পাওয়ারটা কিন্তু হোল নাম্বার থাকছে না। তাহলে এই অ্যালজেব্রাইক এক্সপ্রেশনগুলো একটু আরও বেশি কমপ্লিকেটেড। তাহলে এইগুলোকে আমরা একটু চেষ্টা করব বাদ দেওয়ার জন্য এদের মধ্যে থেকে। হ্যাঁ, যারা মানে কি হলো, এতগুলো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, মানে অনেকগুলো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আছে, আমি মানে কি করলাম, যেইগুলোর পাওয়ারটা হোল নম্বর নয় সেইগুলোকে আমি সরিয়ে দিলাম, ওইগুলোকে হয়তো পরে পড়বো। ঠিক আছে, তাহলে আমাদের এখন কিন্তু যা স্টাডি করব সেটা হচ্ছে ওই সব অ্যালজেব্রাইক এক্সপ্রেশন যার মধ্যে ভেরিয়েবলসের পাওয়ারগুলো হোল নাম্বার হবে। হোল নাম্বার বলতে তোমরা কী বোঝো? হোল নাম্বার মানে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে চলতে থাকবে, মানে ন্যাচারাল নাম্বার আর তার সাথে 0 নিয়ে নাও। ঠিক আছে, কেন কি তোমরা একটা জানো, ধরো যে কোনো একটা টার্ম, ধরো 5 আছে, এইটাকে আমি কিন্তু আবার এইভাবেও লিখতে পারি 5x⁴। তাহলে এইখানে আমি বলতে পারি যে ভেরিয়েবলটা আছে এক্স, ধরো হ্যাঁ, তার সাথে আরও কিছু টার্ম আছে, সেটা এক্স ভেরিয়েবল দিয়েই লেখা আছে। তাহলে এই টার্মটা শুধু 5 ছিল, তাহলে আমি ওইটাকে 5 × x⁴ লিখতে পারি। তার মানে আমি বলতে পারি এখানে ভেরিয়েবলের পাওয়ারটা হচ্ছে 0, তাই জন্য হ্যাঁ মানে হোল নাম্বার করে বলা হয়, মানে নট নেসেসারি তোমার পাওয়ারগুলো মিনিমাম 1ই থাকবে, একটা ভেরিয়েবলের মিনিমাম পাওয়ার 0 হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা কী তাহলে বাদ দিচ্ছি, যখন পাওয়ারগুলো
হোল নাম্বার ছাড়া অনেক কিছু হবে, ওইগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি, ওইগুলো কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, কিন্তু আমরা ওইগুলো এখন স্টাডি করব না, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই হলো তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বেসিক জিনিস একদম, ঠিক আছে। এবার টার্মসগুলো তো আমি তোমাকে বলে দিলাম, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কত টার্ম হয় তোমরা জানো, একটা টার্ম হলে সেটাকে কি বলে, দুটো টার্ম হলে সেটাকে কি বলে, তিনটে টার্ম হলে সেটাকে কি বলে, ওইগুলো একটু আমরা আবার একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে মেন তিনটে আছে তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা টার্ম হলে মোনোমিয়াল, দুটো হলে বাইনোমিয়াল, আর তিনটে হলে ট্রাইনোমিয়াল। এটা আর আলাদা করে কিছু বলার নেই, এগুলো তোমরা অলরেডি করেছো, ঠিক আছে। আর একটা জিনিস তুমি জানো, যদি দুটোর বেশি টার্ম হয় তাহলে ওইটাকে বলা হয় মাল্টিনোমিয়াল, ঠিক আছে। তিনটে হলে ট্রাই, ট্রাই মানে তিন, দুটো টার্ম যদি হয় তাহলে বাই, বাই মানে দুই, বাইনোমিয়াল, আর একটা হলে মোনোমিয়াল। কিন্তু ইন জেনারেল যদি একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের, হ্যাঁ ধরো দুটো এর বেশি টার্ম আছে, হ্যাঁ, তাহলে সেইগুলোকে বলা হয় মাল্টিনোমিয়াল এক্সপ্রেশন। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, মনোমিয়ালের এক্সপ্রেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। বাইনোমিয়াল এক্সপ্রেশনের দুটো এক্সাম্পল দেওয়া আছে, 5xy+8, আর একটা হচ্ছে xyz+x3। আর ট্রাইনোমিয়ালের দুটো এক্সাম্পল দেওয়া আছে। এবার দেখো আমি এক্সাম্পলগুলো এইভাবে নিয়েছি, যেমন যার ইন্ডিসেসের পাওয়ারগুলো কিন্তু হোল নাম্বার হচ্ছে, হ্যাঁ, আমি তোমার নেগেটিভ বা ফ্র্যাকশানে কিছু নিইনি, কারণ আমি বললাম ওইগুলো আমরা মানে এখন ধরে নাও আমরা বাদ দিচ্ছি, ওইগুলোও কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কিন্তু আমরা যেই চ্যাপ্টারটা করছি পলিনোমিয়ালে, ওই দেখবে একটু পরেই তোমরা দেখবে যে পলিনোমিয়ালে যেই ভেরিয়েবলটা হয়, ঠিক আছে, তার পাওয়ারগুলো কিন্তু হোল নাম্বারই নিতে হয়, তাই জন্যে মানে ফর দ্য টাইম বিং আমরা ওইগুলো তোমার বাদ করে দিচ্ছি। আর ওইগুলো খুবই কমপ্লিকেটেড, এমনিও মানে তোমাদের সিলেবাসে ওইগুলো নেই, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন তোমরা দেখলে কাকে বলে, ঠিক আছে, কিছু ক্লাসিফিকেশান করলে কোনটাকে মোনোমিয়াল বলবো, বাইনোমিয়াল বলবো, বা ট্রাইনোমিয়াল বলবো। আর একটা বললাম যে মাল্টিনোমিয়াল, দুটোর বেশি টার্ম হলেই আমরা ইন জেনারেল ওইটাকে বলি মাল্টিনোমিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের তো এখানে চ্যাপ্টারটা করছো, এগুলো আমি তাহলে করালাম কেন, তোমরা তো চ্যাপ্টারটা করছো সেটা হলো পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালের সাথে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন তার কী সম্পর্ক বা কী রিলেশন, তাহলে দেখবে তোমরা একটু পরেই দেখবে যে পলিনোমিয়াল কিছুই না, একটা টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো। তার মানে ধরো এই জিনিসটা হচ্ছে এর এই ধরো একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে যতগুলো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আছে সব কটা রেখে রেখে দেওয়া হয়েছে, তাহলে পলিনোমিয়াল তার কিছুটা পার্ট, তার মানে কি হচ্ছে, পলিনোমিয়াল কিছুই না, একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, কিছু কিছু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আছে যেগুলো কিন্তু পলিনোমিয়াল নয়, ঠিক আছে, কিন্তু সবকটাই পলিনোমিয়াল একটা স্পেশাল টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে আমরা কি দেখব, মানে পরে কি নেক্সট আমরা এখন কি শিখবো, কি কখন একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনকে আমি পলিনোমিয়াল বলবো, ঠিক আছে। তাহলে দেখো এই সবকটাই কিন্তু যেখানে আমি এক্সাম্পল এগুলো দিয়েছি, মোনোমিয়াল এক্সপ্রেশন বা বাইনোমিয়াল এক্সপ্রেশন বা ট্রাইনোমিয়াল, এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে এদের মধ্যে থেকে কোনটা কে আমি পলিনোমিয়াল বলবো, কোনটাকে পলিনোমিয়াল বলবো না, সেইগুলো আমরা একটু দেখবো ডিটেলে, ঠিক আছে। তাহলে চলো নেক্সটে যাই। এবার দেখো এখানে কি আছে, এটা কিছুই না, তোমরা তো এই তো বললাম যে অলরেডি তোমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন শিখেছো, হ্যাঁ, বা মানে লোয়ার ক্লাসে যে তোমরা পড়েছো, কিন্তু শুধু পড়েছো মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলে সেইটা না, তোমরা কিভাবে যোগ করতে হয় সেটাও করেছো। যেমন তোমরা জানো যে ধরো এরকম দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ধরো এইটা, তাহলে তোমরা এই দুটোকে যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো, এগুলো সব কিন্তু তোমরা শিখেছো। আচ্ছা, এইগুলোকে যোগ করলে কি হবে, এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে x+8, বিয়োগ করলে হয়ে যাবে 2x। ধরো প্রথমটা
দিয়ে দ্বিতীয়টা বাদ দিচ্ছি, তাহলে বিয়োগ করলে তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x² হয়ে যাবে, এটা -x হয়ে যাবে, 2x² -x, হ্যাঁ, +1 আর -7 মানে তোমার -6। ওইটা এলো। ডিভাইডও করতে পারি, ডিভাইড তোমরা শিখেছো কীভাবে ডিভাইড করতে হয়, ঠিক আছে। মাল্টিপ্লাই তো জানো কীভাবে করতে হবে, হ্যাঁ, দুটোকে পাশাপাশি এইভাবে ব্র্যাকেটে লিখে x² + 1 আর এইটাকে করবে -x² + x + 7। এবার কি করবে, টার্ম ওয়াইজ মাল্টিপ্লিকেশান করে দেবে। প্রথমে x² এই পুরোটার সাথে গুণ হবে, তারপরে প্লাস লিখে এই 1টা দিয়ে এই পুরোটাকে গুণ করে দেবে, তারপরে যেভাবে যোগ করতে হয় লাইক টার্মসগুলোকে একসাথে নিয়ে আসবে, ঠিক আছে, করে সিম্পলিফাই করবে। এইগুলো আর কি তোমরা অলরেডি করেছো, সেটা এখানে বলা আছে। আরও কি করেছো, হ্যাঁ, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনকে ফ্যাক্টরাইজ করেছো মানে ধরো তোমার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা করেছো, ওটাও তো একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। হ্যাঁ, ধরো এরকম আছে x² a² -5a প্লাস ধরো 6, হ্যাঁ, তো এরকম তোমরা ক্লাস 8-এ করেছো। হ্যাঁ, এগুলোকে কী করে ফ্যাক্টরাইজ, তাহলে এটাও দেখো এ এখানে ভেরিয়েবল আর এটাও একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, কেন কি তোমার এখানে 3টে টার্ম আছে, হ্যাঁ, ভেরিয়েবলস আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে এটা একটা এক্সপ্রেশন রিপ্রেজেন্টিং কম্বিনেশন। কার কম্বিনেশন হচ্ছে ভেরিয়েবলস কনস্ট্যান্ট, হ্যাঁ, তাদের একটা কম্বিনেশন হচ্ছে, তাহলে এটাও একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে এইগুলো তোমরা অলরেডি করেছো, সেটা এখানে বলা আছে। আর তারপরে এইগুলো যেগুলো দেওয়া আছে এখানে, এগুলো হচ্ছে অ্যালজেব্রাইক আইডেন্টিটিস। আবার জিনিসটা কি, আমি এখানে দেখো লেখা আছে অ্যালজেব্রাইক আইডেন্টিটিস, ঠিক আছে। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন তোমাদের বললাম, অ্যালজেব্রাইক ইকুয়েশনও তোমাদের বললাম, হ্যাঁ, আগের স্লাইডেই ছিল, দেখো এই স্লাইডে অ্যালজেব্রাইক ইকুয়েশন, আমি ইকুয়েশনে বলেছিলাম একটা ইকুয়াল টু সাইন থাকবে, কিন্তু এক্সপ্রেশনে কোনো ইকুয়াল টু সাইন থাকবে না। এবার অ্যালজেব্রাইক আইডেন্টিটিস কি হচ্ছে, তাহলে আইডেন্টিটিসটা ওর মধ্যে ইকুয়াল টু সাইন হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে ইকুয়েশনের সাথে একটা ডিফারেন্স আছে, যে ডিফারেন্স আছে বলবো না, হ্যাঁ, ডিফারেন্সই বলতে পারো, যে মানে এখানে একই জিনিস দুভাবে রিপ্রেজেন্ট করা আছে, মানে দু সাইডটাই সেম, এটা আমরা জানি। ইকুয়েশনে আমি কি করছি, দুটো জিনিসকে ইকুয়েট করে কিছু একটা ভেরিয়েবলের ভ্যালু বার করার চেষ্টা করছি, এখানে তা হচ্ছে না। এখানে কি হচ্ছে, যদি দুটো সাইডের মানে একই জিনিসকে অন্য দুটো ফর্মে লেখা হয়েছে আর ওটাকে ইকুয়েট করে দেওয়া হচ্ছে, তার মানে এটা প্রথমটা যেমন দেখো, এটা তোমরা জানো স্ট্যান্ডার্ড ফর্মুলা x + y², হ্যাঁ, তার ফর্মুলা x² + 2xy + y², তাহলে এটা কি করে পেয়েছি, আমি x + y² কে লিখেছি x + y × x + y, গুণ করে আমার এসছে, সেটাই আমি এইদিকে রাইট হ্যান্ড সাইডে লিখে দিয়েছি। ঠিক একইভাবে এই ফর্মুলাগুলো তোমার এসছে, এগুলো তোমরা ফর্মুলাগুলো কী করেছে সেটা তো জানোই, আর এইগুলোকে বলা হচ্ছে অ্যালজেব্রাইক আইডেন্টিটিস, ঠিক আছে। মানে তোমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, ঠিক আছে, তার একটা অন্য ফর্মটাই রাইট হ্যান্ড সাইডে লেখা আছে, ঠিক আছে। কেন কি এইটাকে তুমি যদি গুণ করো তাহলে এই জিনিসটাই পাবে, ঠিক আছে। আর একইভাবে দেখো এগুলো মানে তোমার যা বলা আছে এখানে, ওই জিনিসটা একটু বলে দিই। এগুলো অ্যালজেব্রিক আইডেন্টিটিসগুলো তোমার কোথায় ইউজ হয়েছে, ফ্যাক্টরাইজেশানে ইউজ হয়েছে, ঠিক আছে। ফ্যাক্টরাইজেশন করতে গিয়ে এগুলো হয়তো অনেক জায়গায় তোমাদের কাজে লেগেছে। আচ্ছা, এবার আমাদের এই চ্যাপ্টারে যেটা অলরেডি আমি বললাম, ঠিক আছে, কি পড়বো আমরা, পলিনোমিয়াল কাকে বলে। তাহলে পলিনোমিয়াল কাকে বলে দেখো, তাহলে এখানে লেখাই আছে এ পার্টিকুলার টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে একটু আগে যেটা আমি বললাম যে এই ব্যাগের মধ্যে, হ্যাঁ, ধরো সবকটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন তুমি দিয়ে দিয়েছো, তাহলে কিছুটা জায়গার মধ্যে, হ্যাঁ, শুধু পলিনোমিয়ালসগুলো আছে। তাহলে একটা পলিনোমিয়াল কি, একটা পার্টিকুলার টাইপ বা স্পেশাল টাইপও বলতে পারো, একটা পার্টিকুলার টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে আমাকে সেটাই বুঝতে হবে কি কখন সেটাকে আমি পলিনোমিয়াল বলবো একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনকে। তাহলে এইটা আমরা শিখবো। আর কি দেখবো, যে তোমার পলিনোমিয়াল জানার পর রিমাইন্ডার থিওরাম আর ফ্যাক্টর থিওরাম
এটা একটা উপপাদ্য বলতে পারো পলিনোমিয়ালস এর ব্যাপারে। হ্যাঁ, সেইগুলো আমরা দেখব কি হয়, আর ওইগুলো ইউজ করতে হয় ফ্যাক্টরাইজেশন করার জন্য। কার ফ্যাক্টরাইজেশন করার জন্য? পলিনোমিয়ালসের ফ্যাক্টরাইজেশন করার জন্য। যেমন এই ফর্মুলাগুলো তোমরা কয়েকটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন ফ্যাক্টরাইজ করার জন্য ইউজ করেছো। ধর একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকম, x টু দ্য পাওয়ার 6 মাইনাস y টু দ্য পাওয়ার 6। তাহলে এইটাকে ফ্যাক্টরাইজ করতে গেলে আমার এই আইডেন্টিটিসগুলো, অ্যালজেব্রাইক আইডেন্টিটিসগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা এইটা এখনও শেখোনি, রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম। এটা শেখার পর তোমরা দেখবে যে পলিনোমিয়ালকে ফ্যাক্টর করার জন্যে, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। তাহলে আগে তো যাই হোক, এটা তো পরের কথা, মানে জানবো তারপরে। তাহলে আগে আমাকে এইটা দেখতে হবে, এই পার্টিকুলার টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, এইটাকে কখন বলবো আমি পলিনোমিয়াল, এই জিনিসটার পর তো এইগুলো। কেন আগে যদি আমি পলিনোমিয়াল কি সেটাই না জানি, তাহলে তার উপরে আমরা থিওরেম কি করে করব? রিমাইন্ডার থিওরেম আমি তোমাদের যদি এইভাবে বলে দিই, তো তুমি তো জানোই না পলিনোমিয়াল কাকে বলা হয়, তাহলে থিওরেমটাই বুঝবেই বা কী করে? তাহলে আগে আমরা প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার করব, তারপরে রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম আমরা আস্তে আস্তে আসবো। তাহলে এতক্ষণে তোমরা কি শিখলে? প্রথমে তোমরা রিভিশন করেছো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন কাকে বলে, টার্মস কাকে বলে, অনেকগুলো টার্ম থাকতে পারে অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের মধ্যে, ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে, কোএফিসিয়েন্টও দেখলে, কোএফিসিয়েন্ট কাকে বলে, এইগুলো তোমরা দেখলে, ঠিক আছে। তোমাদের যদি কিছু এইগুলো নিয়ে একটু প্রবলেম হয়, তোমাদের বলবো 8-এর বই বা 7-এর বই যদি থাকে, খুলে একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে, কিছুই না, এগুলো একদমই খুবই ইজি, ঠিক আছে। তাহলে এবার নেক্সট স্টেপে চলি। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমি পলিনোমিয়াল কাকে বলে তার মানে একটু আইডিয়া দেব। তাহলে ধরো একটা এখানে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারের সাইড আমরা জানি না, আমরা তাকে এক্স ধরলাম। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে যে এই যে স্কোয়ারটা তার সাইডের লেন্থ, ঠিক আছে, এইটা আমার এক্স, ঠিক আছে। এবার ধরো তাহলে একে আমি কি বলছি? এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে এ হলো আমার এরিয়া অফ দ্য স্কোয়ার, ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা, পি কি হলো? পিকে ধরলাম আমি পেরিমিটার অফ দ্য স্কোয়ার, ঠিক আছে, পরিসীমা। হ্যাঁ, তাহলে পি হচ্ছে তো পেরিমিটার অফ দ্য স্কোয়ার, এইগুলোকে আমি পি বলছি। এবার আমি কি করছি? আমি একটা এক্সপ্রেশন বার করব। ওই এক্সপ্রেশনটা কী হবে? ওই এক্সপ্রেশনটা রিপ্রেজেন্ট করবে সাম অফ দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ দ্য স্কোয়ার, ঠিক আছে। এখানে একটু লেখাটা মনে হয় গন্ডগোল লেখা আছে, রিপ্রেজেন্ট দ্য সাম অ্যান্ড পেরিমিটার অফ দ্য স্কোয়ার। হ্যাঁ, লেখাটা একটু ভুলে গেছে, এখানে হবে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন হুইচ রিপ্রেজেন্ট দি সাম অফ এরিয়া অ্যান্ড পেরিমিটার, মানে এরিয়া আর পেরিমিটার তার সাম, ওরকম একটা এক্সপ্রেশন বার করতে চাই আমি। তাহলে প্রথমে দেখো, সেইটা বার করার জন্য আমাকে আগে এরিয়াটা বার করতে হবে। তাহলে স্কোয়ারের বাহুটা তো এক্স দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফলটা কী হবে? এক্স স্কোয়ার হবে। তাহলে এ হয়ে গেল এক্স স্কোয়ার, আর পি হয়ে গেল কি? পেরিমিটার মানে কি? লেন্থ অফ দ্য বাউন্ডারি। তো লেন্থ অফ দ্য বাউন্ডারি ক্যান বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং অল দ্য সাইডস। তাহলে চারটে সাইড আছে, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, 4x। এটা তো ফর্মুলা তোমরা জানোই, 4 ইন্টু সাইড। হ্যাঁ, তাহলে 4x হয়ে গেল, তাহলে পি হয়ে গেল 4x। তাহলে এরকম একটা এক্সপ্রেশন, হ্যাঁ, কী হবে? যে এক্সপ্রেশনে আমার কি আছে? সাম অফ এরিয়া অ্যান্ড পেরিমিটার, মানে ওই দুটোকে যোগ করে দেবো, তার মানে 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার এই হয়ে গেল তোমার ওই এক্সপ্রেশনটা যেটা আমার দরকার ছিল। তাহলে দেখো, এটাও একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাই আমরা খুঁজছিলাম। তাহলে এইটা একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এবার দেখো, এই অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে একটাই ভেরিয়েবল আছে, ঠিক আছে, ভালো কথা, একটা ভেরিয়েবল আছে, শুধু এক্স আছে। আর ভেরিয়েবলের পাওয়ারগুলো কটা টার্ম আছে? দুটো টার্ম আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে 4x। প্রত্যেকটা টার্মের মধ্যে এক্সের পাওয়ারটা কিন্তু একটা হোল নাম্বার। প্রথমের মধ্যে এক্সের পাওয়ারটা হচ্ছে 2, আর পরের টার্মের মধ্যে হচ্ছে এক্সের পাওয়ারটা 1। আচ্ছা, তাহলে এরকম অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে, কে আমরা বলবো পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে এই হলো তোমার পলিনোমিয়ালের মানে একটা ছোট্ট করে উদাহরণ আর ডেফিনেশন বলতে পারো, ঠিক আছে। তাহলে
কি হচ্ছে অল অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, মানে ওই ওই যত সব অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আছে, হ্যাঁ, অফ উইচ দ্য ইন্ডিসেস অফ দ্য ভেরিয়েবল, মানে যেই ভেরিয়েবলের ইন্ডিসেসটা, ঠিক আছে, একটা হোল নাম্বার হবে। হোল নাম্বার কী হয় আমি তোমাদের বললাম, হ্যাঁ, তা সেইগুলোকে আমরা বলবো পলিনোমিয়ালস। তাহলে এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। প্রথমে শুধু এক্স, একটাই ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের একটাই এক্সপ্রেশনের মধ্যে একটাই টার্ম আছে, ওই টার্মের এক্সের পাওয়ার 1, সেটা একটা হোল নাম্বার, তাহলে এইটা একটা পলিনোমিয়াল। তারপরেরটা হচ্ছে -x², এটাও একটা পলিনোমিয়াল। তারপরে হচ্ছে -11x⁴ প্লাস x³ -x² প্লাস 1, কটা টার্ম আছে? 1 2 3 4, চারটে টার্ম আছে। এবার এই প্রত্যেকটা টার্মের মধ্যে, হ্যাঁ, দেখো এক্সের পাওয়ারটা একটা হোল নাম্বার। প্রথমে দেখো 4 আছে, তারপরে 3 আছে, তারপরে 2। এবার তাহলে এটাতে কি হচ্ছে, এই টার্মের মধ্যে কি হচ্ছে? এখানে তো তুমি বলবে এক্স নেই, তাহলে একটু আগেই তোমাদের দেখালাম এক্স না থাকলে তোমরা কি লিখতে পারো, এক্সের পাওয়ার 0। তাহলে এই টার্মটাকে এইভাবে লেখা যেতে পারে। তাহলে এখানেও দেখো, তাহলে এক্সের পাওয়ারসগুলো কি কি হলো, 4 হলো, 3 হলো, 2 হলো, হ্যাঁ, আর 0 হলো। তাহলে এই সব কটাই হোল নাম্বারের মধ্যে পড়ছে, হ্যাঁ, তাহলে তোমার এটাও একটা পলিনোমিয়াল। আচ্ছা, ঠিক একইভাবে এই এক্সাম্পলটা x⁹ 9 -x⁵ -x+1, এখানে এক্সের পাওয়ারসগুলো কি কি আছে দেখো, 9 আছে, 5 আছে, 1 আছে, ঠিক আছে, আর তোমার এখানে লাস্টে আবার 0 আছে। তাহলে পাওয়ারসগুলো কি কি হচ্ছে, পাওয়ারসগুলো লেখো শুধু 9, 5, 1 আর 0। তাহলে এই সব কটাই হোল নাম্বার। তাহলে প্রত্যেকটা টার্ম, এই যে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে, এটা হলো আমার, এই পুরোটা হলো একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে এর প্রত্যেকটা টার্ম, হ্যাঁ, এই প্রত্যেকটা টার্মের মধ্যে যে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ, ভেরিয়েবলটা কি এক্স, তার পাওয়ারগুলো সব কটাই কিন্তু হোল নাম্বার। তাহলে এইটা একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে ধরো এরকম একটা আমি যদি এক্সাম্পল নিই, ধরো এটা নিলাম, তাহলে এইটা কি পলিনোমিয়াল হবে? √x প্লাস x⁷ প্লাস 2। তাহলে দেখো তিনটে টার্ম আছে, ঠিক আছে, এটা কিন্তু প্রথম কথা এটা একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ঠিক আছে, তিনটে টার্ম আছে। এবার এই দুটো টার্ম, ঠিক আছে, এখানে এক্সের, এই টার্মের মধ্যে এক্সের পাওয়ারটা হচ্ছে 7, আর এটাতে এক্সের পাওয়ারটা হচ্ছে 0, আর তার এখানে এক্সের পাওয়ারটা কত হচ্ছে, হাফ। তাহলে দেখো এবার এক্সের টার্মস, যদি এক্সের পাওয়ারগুলো আমরা এইভাবে লিখি, তাহলে দুটো হোল নাম্বার হচ্ছে, আর এইটা কিন্তু হোল নাম্বার নয়, হাফ তো হোল নাম্বার নয়, ঠিক আছে, এটা তো একটা ফ্র্যাকশন। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি কিন্তু পলিনোমিয়াল বলবো না, ঠিক আছে। তাহলে একটা ভেরিয়েবল থাকবে শুধু মাত্র, ঠিক আছে, দুটো ভেরিয়েবল হলেও পলিনোমিয়াল হয়, কিন্তু ওইটাকে বলা হয় পলিনোমিয়ালস ইন সেভারাল ভেরিয়েবলস, ঠিক আছে। তো ওইগুলো তো একদমই মানে 9 কি, ওইগুলো 11-12 সিলেবাসে নেই, ঠিক আছে। তো ওইগুলো আমরা কোনো আমাদের মানে ডিসকাশানে আসবেই না। ওই জন্যে এই তোমাদের কনটেক্সটে যখন আমি পলিনোমিয়ালস বলছি, তার মানে তুমি ধরেই নেবে যে পলিনোমিয়ালে, ওই পলিনোমিয়ালে একটাই ভেরিয়েবল আছে, ঠিক আছে, তখনই ওইটাকে আমি পলিনোমিয়াল বলবো। বলা যায় মানে হয়তো ডেফিনেশনে মানে অন্য ভেরিয়েবলস থাকলেও সেটাকে পলিনোমিয়ালস এ মানে ফেলা যায়, কিন্তু ফর দ্য টাইম বিং তোমরা ধরে নাও যে তোমার পলিনোমিয়ালস মানে পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল। কেন কি মাল্টি ভেরিয়েবল মানে আরও একটা এক্স বাদে ওয়াইও আছে, ওরকম একটা পলিনোমিয়াল খুব বেশি কমপ্লিকেটেড, ঠিক আছে, সেইগুলো আমাদের সিলেবাসে নেই, আর ওইটাগুলো এখন ডিসকাশানে আনার কোনো দরকারও নেই, ঠিক আছে। তাহলে ধরো, হ্যাঁ, এই তোমাদের কয়েকটা এক্সাম্পল দিলাম, আর মানে আর এই একটা এক্সাম্পল দিলাম যেটা একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন কিন্তু পলিনোমিয়াল নয়, আর এইগুলো হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন যেগুলো পলিনোমিয়াল হচ্ছে, ঠিক আছে। আর এই একটা এক্সপ্রেশন দিয়ে দেখালাম একটা তোমার জিওমেট্রির অঙ্ক দিয়ে, ঠিক আছে, যেটা দিয়ে তোমরা একটা এক্সপ্রেশন তৈরি করতে পারছো, ঠিক আছে। এবার ধরো এর ইকুয়ালস টু আমি বলে দিলাম, এর মানটা হচ্ছে কিছু একটা ভ্যালু আমি দিয়ে দিলাম, হ্যাঁ, ধরো এ বলে দিলাম। তাহলে তুমি যদি এর মানটা জানো, তাহলে এখান থেকে এক্সটা সলভ করতে পারো, ঠিক আছে। সেই সলভ করাটা সেইগুলো অন্য জিনিস, ঠিক আছে।
হ্যাঁ সেগুলো হয়তো তোমরা এইরকম ইকুয়েশান কী করে সলভ করতে হয়, হ্যাঁ সেগুলো হয়তো টেনে শিখবে, এখন নেই, কিন্তু আমি বলছি মানে এইটা তাহলে কী হয়ে গেলো, এই পুরো জিনিসটা হয়ে গেল একটা অ্যালজেব্রাইক ইকুয়েশান। আর শুধু এইখানে অবধি কী ছিল, একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে এই তোমার ইকুয়েশন আর এক্সপ্রেশনের ডিফারেন্সটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ইকুয়েশনের মধ্যে কিন্তু একটা ইকুয়াল টু থাকবে, এক্সপ্রেশনের মধ্যে ওরকম কোনো ইকুয়াল টু কোনো থাকবে না, কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু থাকবেই না, ঠিক আছে। আচ্ছা, এবার টার্মস অফ এ পলিনোমিয়াল, এটা নতুন কিছুই না, তোমরা মানে যেটা মানে টার্মস অফ এ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন তো জানো, তা সেটাই ওইভাবে টার্মস অফ এ পলিনোমিয়াল একইভাবে তোমরা ডিফাইন করবে, একইভাবে বার করবে, কেন কি এটা একটা পলিনোমিয়াল তো কিছুই না, একটা স্পেশাল টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে কখনো যেমন ধরো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এই যে পলিনোমিয়ালটা, এটা একটা পলিনোমিয়াল, আগে তোমরা শিওর হয় নাও এটা পলিনোমিয়াল কী করে হচ্ছে, একটা ভেরিয়েবল আছে এক্স, আর প্রত্যেকটা টার্মের মধ্যে এক্সের পাওয়ার যেগুলো আছে, দেখো এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0, আর প্রত্যেকটা টার্মের এক্সের পাওয়ারটা একটা হোল নাম্বার। তাহলে এটা একটা তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইচ ইজ অলসো এ পলিনোমিয়াল। তাহলে এর কখানা টার্ম আছে, 4টে টার্ম আছে। টার্মগুলো কী কী, একটা হচ্ছে 2x3, তারপরে হচ্ছে -x², তারপরেরটা হচ্ছে x, তারপরেরটা হচ্ছে 1। তাহলে এই হলো সিম্পলি তোমার টার্মস অফ এ পলিনোমিয়াল। আচ্ছা, এবার কোএফিসিয়েন্টস অফ এ পলিনোমিয়ালস, এটাও খুবই সিম্পল, একদম কিছু বলার নেই। আর একটা এক্সাম্পল নিয়েছি আমি এখানে, দেখো 2x⁵ -x⁴ প্লাস 13x³ প্লাস x - 5। তাহলে প্রথমে এটা একটা পলিনোমিয়াল হচ্ছে, একটা ভেরিয়েবল আছে x, আর প্রত্যেকটা তোমার এক্সের পাওয়ার একটা হোল নাম্বার হচ্ছে 5, 4, 3, 1, এটাতে 0। তাহলে কোএফিসিয়েন্ট কাকে বলবো, ঠিক আছে। এবার দেখো এই পলিনোমিয়ালটাকেই আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। কি করলাম, আমি এক্সের পাওয়ারটাকে পরপর সাজালাম, আগে 5, তারপরে 4, 3, কিন্তু এখানে এক্সের পাওয়ার 2 ছিল না, তো আমি কি করলাম, এটাকে +0 × x² করে দিলাম, কেন এটার মানে তো 0, তাহলে 0 যোগ করলে তো নতুন কিছু পাবে না, তাহলে এটা সমানই থাকছে। আচ্ছা, প্লাস x যেরকম ছিল, আর লাস্টে তোমার 5 যেটা কনস্ট্যান্ট টার্মটা, হ্যাঁ এখানে তো কোনো এই টার্মের মধ্যে তো কোনো ভেরিয়েবল নেই, তাহলে এটাকে কনস্ট্যান্ট টার্ম বলা হয়। এটাকে আমি করলাম -5 মাল্টিপ্লাইড x⁴, কেন তোমরা জানো যে x⁴ কী হয় 1, এটা তোমরা জানো, একটু আগে আমি বলেওছি। তাহলে এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এবার দেখো সেকেন্ড, হ্যাঁ তাহলে এবার দেখো x⁵, প্রথম টার্মের মধ্যে যেই ভেরিয়েবলটা আছে x⁵, তার সাথে কি মাল্টিপ্লাইড করা আছে 2, তাহলে x⁵ এর কোএফিসিয়েন্ট কত হয়ে গেল 2। সেকেন্ড টার্মটা হচ্ছে -x⁴, সেকেন্ড টার্মটা হচ্ছে -x⁴। আচ্ছা, এখানে ভেরিয়েবলটা কি x⁴, তাহলে x⁴ এর সাথে কি মাল্টিপ্লাইড করা আছে -1, তাহলে কোএফিসিয়েন্ট অফ x⁴ কত হয়ে গেল -1, ঠিক আছে। আচ্ছা, এই কনস্ট্যান্ট টার্মটা তো আমি এক্সপ্লেন করেই দিয়েছি, হ্যাঁ কনস্ট্যান্ট টার্ম এটাকে কেন বলা হয়, কেন কি এটার মধ্যে কোনো এক্স নেই, এটা সবসময় একই থাকছে, এক্সের ভ্যালু চেঞ্জ করলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, অন্য অন্য টার্মগুলো এক্সের ভ্যালু চেঞ্জ করলে ওইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল তোমার x⁴ এর কোএফিসিয়েন্ট, ঠিক একইভাবে x⁴ এর কোএফিসিয়েন্ট কি হচ্ছে 13। তাহলে এখানে x² তো ছিলই না, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে এখানে x² এর কোএফিসিয়েন্ট কত, তো ওই টার্মটাই নেই, তার মানে ওইটাকে 0 × x² লিখতে পারি, তাহলে x² এর কোএফিসিয়েন্টটা 0, এক্সের কোএফিসিয়েন্ট 1, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে কত -5। তাহলে এই তোমার গেল কোএফিসিয়েন্টস অফ এ পলিনোমিয়াল কাকে বলে। এটা জাস্ট কিছুই না, এটা মানে এটাতে ম্যাথামেটিক্স কিছু নেই, এটাতে ডেফিনেশন আছে, মানে হ্যাঁ এইটাকে আমি এই জিনিসটা বলি, এটাকে আমি এই নাম দিচ্ছি, সেটাকে কিভাবে বার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, একদমই ইজি আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে পলিনোমিয়ালটা নিয়েছি, এটাতে কখানা টার্ম আছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এটাতে তোমার কটা টার্ম আছে, 5টে টার্ম আছে, ঠিক আছে। আর এটাতে কটা টার্ম ছিল, তোমার 4টে টার্ম ছিল। তাহলে একটা ধরো হ্যাঁ পলিনোমিয়ালে তোমার হ্যাঁ কখানা তোমার টার্ম থাকতে পারে, হ্যাঁ একটাও টার্ম থাকতে পারে, দুটো টার্ম থাকতে পারে,
দুটো টার্ম থাকতে পারে, তো ওরকম একটা পলিনোমিয়াল আমি এখানে লিখছি। দেখো দেখো এটাও একটা পলিনোমিয়াল, তার মধ্যে শুধু দুটো টার্ম আছে, ঠিক আছে। একটা টার্ম থাকার একটা পলিনোমিয়াল লিখছি আমি, এইটা একটা এক্সাম্পল হলো, এইটা একটা এক্সাম্পল হলো, এইটা একটা এক্সাম্পল হলো, অনেকগুলো শেষ নেই, ঠিক আছে। এটাও একটা এক্সাম্পল হলো, ঠিক আছে। এইগুলো সব কটা পলিনোমিয়াল। হ্যাঁ, তার তার আর এই পলিনোমিয়ালগুলো এই যে দিলাম, এই সব কটাতে শুধু একটা টার্ম আছে, ঠিক আছে। এবার তুমি বলো স্যার 7, 8কে পলিনোমিয়াল আমি কি করে বলছি? এই জন্যে বলছি কেন আমি 7কে এইভাবে লিখতে পারি, তার মানে তার ভেরিয়েবলটা হচ্ছে এক্স, তার পাওয়ারটা হচ্ছে 0। আচ্ছা, এই যে পলিনোমিয়ালগুলো লিখলাম যেটা শুধু নাম্বার একটা, হ্যাঁ, তাহলে একটা শুধু নাম্বার, সেটাকে কিন্তু আমি বলছি একটা পলিনোমিয়াল। কিভাবে বলছি সেটা তোমাদের এখানে এক্সপ্লেন করলাম। আচ্ছা, তাহলে এইটা এরকম একটা পলিনোমিয়াল যেটা শুধু একটা নাম্বার আছে, সেগুলোকে কি বলা হয়? কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখো, পরে কাজে দেবে, ঠিক আছে। কনস্ট্যান্ট টার্মের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। কনস্ট্যান্ট টার্ম আর কনস্ট্যান্ট পলিনোমিয়াল আলাদা। তাহলে ধরো এই পলিনোমিয়ালটা নিলাম, ধরো যে 7 ছিল, তার এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, আর এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের একটাই টার্ম আছে, ওই টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট টার্মটাও 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো। একটা আমি এখানে এখানে আমি কি করাবো তোমাদের, যে মানে তোমাদের তো বললাম কি পলিনোমিয়ালস কাকে বলে, ঠিক আছে। এবার কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেগুলো পলিনোমিয়ালস নয়, ঠিক আছে। এই দুটো আগে দেখো, তারপরে আমি আসছি। তাহলে দেখো এখানে দুটো টার্ম আছে, এটা কিন্তু একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। আচ্ছা, প্রথম টার্মটা হচ্ছে তার এক্সের পাওয়ারটা কত? 1। সেকেন্ড টার্মটাকে দেখো, সেকেন্ড টার্মটাকে আমি শুধু লিখছি, ঠিক আছে। এটা কিন্তু পাওয়ারটা লিখেছি, টার্মটা লিখিনি। টার্মটা হলো এক্স, এক্সের পাওয়ারটা দিয়েছি 1। সেকেন্ড টার্মটাকে আমি আরেকভাবে কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। তাহলে এখানে তোমার পাওয়ারটা কত হচ্ছে এক্সের? -1। তা -1 তো হোল নাম্বার নয়, তাহলে এইটা হলো কি একটা এক্সাম্পল যেটা পলিনোমিয়াল নয় কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ঠিক একইভাবে এটা তোমরা বুঝতেই পারছো, এটাও একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন কিন্তু পলিনোমিয়াল নয়, ঠিক আছে। দেখো এই দুটো এক্সাম্পলের মধ্যে একটাই ভেরিয়েবল আছে, শুধু এক্স, কিন্তু শুধু একটা ভেরিয়েবল থাকলে ওটাকে আমি পলিনোমিয়াল বলে দেবো না। আমাকে দেখতে হবে প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা টার্মের মধ্যে তোমার পাওয়ারগুলো হোল নাম্বার হচ্ছে কি না। তাহলে এখানে দেখো প্রথমেই প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে পাওয়ারটা কত? 3/2। তো 3/2 তো হোল নাম্বার নয়, ঠিক আছে, তাহলে এটা পলিনোমিয়াল হবে না। এইগুলোতে, এই টার্মগুলোতে হয়তো এক্সের পাওয়ারটা তোমার হোল নাম্বার হচ্ছে, এটাতে 2 হচ্ছে, এটাতে 1 হচ্ছে, এটাতে 0 হচ্ছে, কিন্তু এটাতে তো তোমার 1.5 হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হোল নাম্বার, কিন্তু এইটা হোল নাম্বার নয়, তাহলে এটা পলিনোমিয়াল নয়। আচ্ছা, আরেকবার বলে দিই হোল নাম্বার তাহলে কি হয়? হোল নাম্বার হয় এই সব নাম্বারসগুলো, 0 হবে, 1 হবে, 2 হবে, তারপরে পরপর যতগুলো নাম্বার আছে, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটা তোমরা বললে, এই নাম্বারসগুলোর কালেকশানকেই আমরা বলি হোল নাম্বার, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সাথে আমি 0 অ্যাড করে দিলাম, ব্যাস এইটুকু, ঠিক আছে। তাহলে এটা দেখলে, এবার দেখো এটা তোমাদের আমি বলিয়ে দিয়েছি এক্সাম্পলটা দিয়ে, যে 8 বা শুধু শুধু যে একটা যদি সংখ্যা হয়, যে কোনো একটা সংখ্যা, সেইটাও কিন্তু একটা তোমার পলিনোমিয়াল, এইটাকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু আগে জাস্ট আমি বুঝে দিলাম, কেন কি প্রত্যেকটাকে তুমি কীভাবে লিখতে পারো, যদি ইন টার্মস অফ ভেরিয়েবল যদি লিখতে হয়, তাহলে 8 × x⁻0, -100 × x⁻0, বা 0 × x⁻0, তো এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আচ্ছা, এবার এই 0টাকে শুধু যখন 0 হবে, এইটাকে আর একটা স্পেশাল নাম, এটা তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কিন্তু এইটাকে আবার 0 পলিনোমিয়ালও বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। এটাকে 0 পলিনোমিয়াল কেন আলাদা করে বলছি সেইটা আমরা দেখব। তাহলে এই তিনটেই কিন্তু কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কিন্তু যখন শুধু 0 হচ্ছে, ঠিক আছে, সেইটাকে আমি বলছি, ঠিক আছে, একটা 0 পলিনোমিয়াল। যেমন ধরো তোমরা জানো যে এইগুলো সব কটাই কিন্তু সংখ্যা, পাই, ঠিক আছে, 1.2, ঠিক আছে, √2, সব কটাই কিন্তু সংখ্যা, কিন্তু
এইগুলোকে আলাদা করে, যেখানে 1 2 3 এগুলোর একটা আলাদা নাম আছে, ঠিক আছে। এগুলোকে কি বলি আমরা? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক একইভাবে এগুলো সব তিনটেই এক কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কিন্তু শুধু জিরো যেটা আছে সেটাকে একটু আলাদা করে আমি নাম দিয়েছি, যেটাকে বলছি আমি জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে এই গেল তোমার দুটো এক্সাম্পল, যেটা পলিনোমিয়ালস হচ্ছে না আর কনস্ট্যান্ট পলিনোমিয়াল আর জিরো পলিনোমিয়াল। আচ্ছা, এবার এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে। যেটা হচ্ছে সাম ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট অফ এনি টু পলিনোমিয়ালস আর পলিনোমিয়ালস। এটা বোঝার জন্য আগে দেখো এই জিনিসটা দেখো, তারপরে ওই মেইন জায়গাটাতে আসবো। খুবই আমি একদম ইজি এক্সাম্পল নিয়েছি। তাহলে আমি দুটো স্বাভাবিক সংখ্যা নিয়েছি, 1 আর 2, ঠিক আছে, মানে দুটো ন্যাচারাল নাম্বার নিয়েছি। দুটোকে যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি। তাহলে দেখো যোগ করার পর যেই সংখ্যাটা পেয়েছি, সেইটা কি? একটা স্বাভাবিক সংখ্যা, একটা ন্যাচারাল নাম্বার। বিয়োগ করে কি পেলাম? -1। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় বা ন্যাচারাল নাম্বার নয়। মাল্টিপ্লাই করলে কি পেলাম? 2। এইটা আমার একটা ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার। ডিভাইড করার পর কি পেলাম? ডিভাইড করার পর আমি একটা, সরি এটা তো মানে স্বাভাবিক সংখ্যা নয়, 0.5 আমি তাহলে এটা তোমার স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দেখো দুটো স্বাভাবিক সংখ্যা বা দুটো ন্যাচারাল নাম্বারকে অ্যাড করার পর সবসময় একটা ন্যাচারাল নাম্বার হওয়ার চান্স আছে, কিন্তু যে কোনো দুটো, ধরো এইটা যদি আমি করি 4 - 2, তাহলে এইটা কিন্তু একটা কি আমার বের হচ্ছে? একটা ন্যাচারাল নাম্বার বের হচ্ছে, কিন্তু অন্তত আমি এরকম একটা এক্সাম্পল পাচ্ছি দুটো ন্যাচারাল নাম্বারে, যেটাকে সাবট্রাক্ট করলে একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি না। তাহলে আমি এইটা বলতে পারি না কি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার বিয়োগ করলে সবসময় একটা ন্যাচারাল নাম্বার হবে, এটা কিন্তু আমি বলতে পারবো না। ঠিক একইভাবে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার ভাগ করলে তোমার সবসময় ন্যাচারাল নাম্বার হবে না। কেন? এই একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, যেটা ন্যাচারাল নাম্বার নয়, ঠিক আছে। কিন্তু অনেক সময় আবার পাবে, ধরো 6কে যদি 2 দিয়ে ভাগ করি তো 3 পেলাম, তাহলে কখনো পাচ্ছ কখনো পাচ্ছ না। তাহলে আমি ইন জেনারেল কি বলতে পারি কি সব সময় তো আমি পাবো ওরকম তো কোনো গ্যারান্টি নেই। এরকম তো অন্তত একটা এক্সাম্পল তো আমি দেখাতে পেয়েছি যেটাতে দুটো ন্যাচারাল নাম্বারকে ভাগ করলে ন্যাচারাল নাম্বার হয় না। কিন্তু একটা জিনিস যেটা আছে, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যদি হয়, ধরো m আর n, এটাকে যোগ করলে, ঠিক আছে, বা এটাকে যদি তুমি গুণ করো, তাহলে এই যে সংখ্যাটা পাবে সেইটা সবসময় কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হবে। এর প্রুফ এখন তোমাদের মানে আর কি করানো যাবে না বা তোমাদের করানোর দরকারও নেই। এটা কিন্তু বললাম কেন, এই যা বললাম, ঠিক আছে, এর সাথে সম্পর্ক আছে। তার মানে এবার ধরো যে কোনো দুটো পলিনোমিয়ালস, ধরো একটা নাম দিলাম, এইভাবে পলিনোমিয়ালসের নাম দেওয়া হয় পি ব্র্যাকেটের মধ্যে এক্স, মানে ভেরিয়েবলটা যেহেতু আমার এক্স দিয়ে আছে ওই জন্য পি ব্র্যাকেটে এক্স। পিটা হচ্ছে পলিনোমিয়ালের নাম, আর এখানে এক্সটা দেখাচ্ছে যে পলিনোমিয়ালটা মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেইটা হচ্ছে এক্স, জাস্ট এইটুকু। আর একটা পলিনোমিয়াল নিয়ে নাও, ধরো কিউ আর এক্স। তাহলে এই দুটো যদি পলিনোমিয়াল নাও, এর প্রুফ কিন্তু তোমাদের সিলেবাসে নেই, জাস্ট একটু জানতে হবে। তাহলে এটা তোমরা যদি যোগ করো, যোগ করলে যেটা উত্তরটা বের হবে, কি করে যোগ করবে? টার্ম ওয়াইজ অ্যাড করবে, লাইক ওয়াইজ টার্মগুলোকে অ্যাড করে দেবে, আনলাইক টার্মসগুলো যেরকম থাকবে সেরকম থেকে যাবে। সেগুলো তোমরা যোগ করতে জানো, এটা তো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তাহলে যোগ করলে বা এই দুটোকে তোমরা যদি বিয়োগ করো বা গুণ করো, ঠিক আছে। এক্সাম্পল তোমরা একটু পরেই তোমাদের আমি দেখাবো কি করে গুণ করতে হয়, সেটা তোমরা জানো, দেখলেই মনে পড়ে যাবে। এইগুলোকে করলে এইগুলো সবসময় পলিনোমিয়াল হবে, কিন্তু ভাগ করলে হবে না। তার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ধরো এই হলো একটা
ঠিক আছে। এবার তোমরা যদি এইটাকে ভাগ করো তাহলে তোমার যে উত্তরটা বের হবে এটা কিন্তু পলিনোমিয়াল হবে না। বা এইটা ধরো, এটাও একটা পলিনোমিয়াল, এইটাকে যদি আমি ভাগ দিই তাহলে এটা কিন্তু পলিনোমিয়াল হবে না। কিন্তু এই দুটো পলিনোমিয়ালকে তুমি যদি যোগ করো, হ্যাঁ, বা বিয়োগ করো বা গুণ করো বা এই দুটোকেও, তাহলে এটা সবসময় হবে। এইটা জাস্ট তোমরা ইনফরমেশনটা মাথায় রেখো, ঠিক আছে। এর প্রুফগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই স্টেটমেন্টটা তোমাদের আছে, ঠিক আছে। এবার ধরো তোমাদের এটা একটু জাস্ট দেখাই, এগুলো একটু মুছে দিই। তোমাদের এটা একটু জাস্ট এক্সাম্পল আমি দিয়ে দেব, তাহলে তোমাদের একটু সুবিধা হবে দেখতে কি হ্যাঁ এটা হচ্ছে। যেমন ওই সংখ্যা দিয়ে দেখালাম, আর উদাহরণ তো আমি দিলাম যখন ভাগ দিয়ে হবে না, ঠিক আছে। জাস্ট আর একটু জাস্ট দেখো, তাহলে এটা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এফএক্স আর জিএক্স ধরো আমি দুটো পলিনোমিয়াল ধরলাম, তাহলে কি বলছে যে এফএক্স প্লাস জিএক্স, এফএক্স মাইনাস জিএক্স, এফএক্স ইন্টু জিএক্স, এগুলো সবকটা পলিনোমিয়াল হবে। একটা উদাহরণ নিচ্ছি, এফএক্সের মান নিলাম আমি এক্স মাইনাস ওয়ান, আর জিএক্স নিলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এই দুটো আমি পলিনোমিয়াল নিয়েছি, এটা তোমরা বুঝতে পারছো, এটাও একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল। একটাই ভেরিয়েবল আছে, এক্সের পাওয়ারগুলো সবকটা হোল নাম্বার হচ্ছে। এখানে দুটো টার্ম আছে, এখানে তোমার চারটে টার্ম আছে। আচ্ছা, এবার তোমরা এটা যদি যোগ করো, যোগ করাটা খুবই ইজি, আর কিছু বলছি না। প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, এক্স প্লাস এক্স টু এক্স। তাহলে দেখো যেটা যোগ করার পর পেলে সেটা একটা পলিনোমিয়াল হচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রেখো, এটা প্রুফ নয়, এটা জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, প্রুফটা করার জন্য তোমাদের যে বললাম সিলেবাসে নেই, আর তোমাদের এখন দরকারও নেই। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে হ্যাঁ মানে তোমরা একটা চোখের সামনে দেখতে পাচ্ছ, কিন্তু একটু আগেই দেখলে যে একটা যে কোনো এক্সাম্পল দিয়ে যদি হয়ে যায় তার মানে না সব কটার জন্য হবে। যেমন আমি দেখালাম কি দুটো ন্যাচারাল নাম্বার ভাগ করলে হ্যাঁ সবসময় ন্যাচারাল নাম্বার পাওয়া যায় না, কিছু কিছুর জন্য পাওয়া যায়, যেমন 6/2 বা 10/5, কিন্তু 7/2 করে দিলে তোমার কি হচ্ছে পয়েন্টে বেরিয়ে যাচ্ছে, সেটা ন্যাচারাল নাম্বার নয়, ঠিক আছে। তাহলে দেখো এটাকে মাইনাস করলে একটা তোমার পলিনোমিয়াল হচ্ছে। এবার এটাকে যদি গুণ করো, গুণটা কি করতে হয়, তাহলে প্রথম টার্মটা এই পুরোটার সাথে গুণ করে দেবে, মাইনাস সাইন দিয়ে 1 ইন্টু এই পুরোটা টার্ম, যেভাবে গুণ করতে হয় দেখো প্রথম টার্মটা এই পুরোটার সাথে গুণ করে দিলাম, মাঝখানে মাইনাস সাইন আছে, -1 দিয়ে পুরোটা গুণ করলাম, তারপরে তো ব্র্যাকেট করে করে গুণ করে টার্মগুলো কেটে কেটে তোমার এইটা পড়ে থাকবে। তাহলে দেখো গুণ করার পর যেটা পেলাম সেটাও একটা পলিনোমিয়াল, তার মধ্যে কিন্তু শুধু দুটো টার্ম আছে, ঠিক আছে। কখানা টার্ম থাকবে কমে যাবে বা বেড়ে যাবে সেইটা আমার চিন্তা নেই, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হবে যেটা পাবে সেটা কিন্তু সবসময় একটা পলিনোমিয়ালই হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে। আচ্ছা, এবার চলে আসো ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, এটাও খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি কাকে বলে, একটা পলিনোমিয়ালের ডিগ্রি কাকে বলে, যেমন একটা পলিনোমিয়ালের তোমার আমি বলেছি কনস্ট্যান্ট টার্মটা কাকে বলে, তাহলে কনস্ট্যান্ট টার্ম কাকে বলে, যের মধ্যে তোমার এক্সের পাওয়ারটা 0, হ্যাঁ, সেইটাকে বলবো কনস্ট্যান্ট টার্ম। তাহলে দেখো এখানে আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, এই সবকটা কিন্তু এক একটা পলিনোমিয়াল। আচ্ছা, এই সবকটা কিন্তু এক একটা পলিনোমিয়াল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এখানে এ বি সি যেগুলো আমি লিখেছি বা এ বি সি ডি এগুলো কিন্তু হ্যাঁ ভেরিয়েবল না, এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে এর কিছু একটা মান আছে সেটা আমি জানি না, বি এর কিছু একটা মান আছে সেটা আছে, কিন্তু আমি ওটা জাস্ট ওই মানটা না লিখে তার জায়গায় আমি বি লিখেছি। বি একবার কোনো ভ্যালু নিয়ে নিলে ওটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো সবকটা কিন্তু পলিনোমিয়াল। তাহলে প্রথম পলিনোমিয়ালটা যেটা আছে দেখো তার 3টে টার্ম, হ্যাঁ, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 9, কারণ এখানে এক্সের পাওয়ার 0, 9কে লিখতে পারো 9 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0। আচ্ছা, ঠিক একইভাবে এখানে দুটো টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -1, এখানেও দুটো টার্ম, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে বি, এখানে 3টে টার্ম, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে সি, এখানে 4টে টার্ম, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে ডি, আর এখানে 1 2 3 4 5টে টার্ম, আর এখানে কনস্ট্যান্ট টার্মটা নেই,
তাহলে নেই মানে এখানে আমি প্লাস করে 0 করতে পারি, তাহলে কনস্ট্যান্ট টার্মটা কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এইভাবে কনস্ট্যান্ট টার্মটা তোমরা বার করে নিতে পারো। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট টার্মটা কীভাবে বার করতে হয় সেটা তোমরা দেখলে, যে ওই টার্মটা আমি খুঁজবো যার মধ্যে এক্স নেই, হ্যাঁ, সেটাকে আমি কনস্ট্যান্ট টার্ম বলবো। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা ডিগ্রি কাকে বলে সেইটা আমাকে শিখতে হবে। তো যাই হোক, কনস্ট্যান্ট টার্মটাও আমরা জানলাম কী করে বার বার করতে হয়। আচ্ছা, এবার দেখো এই প্রত্যেকটা পলিনোমিয়ালের মধ্যে যতগুলো টার্ম আছে তার মধ্যে এক্সের কিছু না কিছু পাওয়ার আছে। তাহলে এখানে এক্সের একটা টার্মের পাওয়ারটা হচ্ছে 20, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 0। এই তিনটের মধ্যে হাইয়েস্ট কোনটা, 20, তাহলে এখানে 20 লিখব। আচ্ছা, এখানে দুটোই টার্ম, একটাতে পাওয়ার এক্সের পাওয়ারটা 7 আর একটাতে 0, তাহলে বড় সবচেয়ে বড় কোনটা, 7, এখানে 7 লিখব। এখানে দেখো দুটো টার্ম, একটাতে এক্সের পাওয়ার 1, একটাতে 0, তাহলে বড়টা হচ্ছে 1। আচ্ছা, এখানে দেখো এক্সের বলছি, এখানে তিনটে টার্ম, এখানে তিনটে টার্মের মধ্যে একটাতে এক্সের পাওয়ার 2, একটাতে এক্সের পাওয়ার 1, একটাতে এক্সের পাওয়ার 0, তাহলে বড় কোনটা, 2। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে তোমার ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে কত, 3, বা হাইস্ট পাওয়ারটা একই ব্যাপার। এখানে চারটে টার্ম আছে, আর প্রত্যেকটা টার্মের মধ্যে এক্সের পাওয়ারটা হচ্ছে একটাতে 3, একটাতে 2, একটাতে 1, আর একটাতে কিছু নেই মানে 0। তাহলে এখানে হাইয়েস্টটা হচ্ছে 3, আর এটাতে হাইয়েস্টটা কত হচ্ছে 5। তাহলে এইগুলোই হয়ে যাচ্ছে ডিগ্রি। এই 20 হয়ে গেল এই পলিনোমিয়ালের ডিগ্রি, 7 হয়ে গেল এই পলিনোমিয়ালের ডিগ্রি, ঠিক আছে, 1 হয়ে গেল এই পলিনোমিয়ালের ডিগ্রি, ঠিক আছে, 2 হয়ে গেল এই পলিনোমিয়ালের ডিগ্রি, 3 হয়ে গেল এটার, আর 5 হয়ে গেল এটার। ঠিক আছে, তাহলে কি করব, ডিগ্রি একটা বার করার জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে যে ওই পলিনোমিয়ালের মধ্যে যতগুলো টার্ম আছে ওই প্রত্যেকটা টার্মের মধ্যে তো এক্সের কিছু না কিছু একটা পাওয়ার আছে, যেটা সব থেকে বড় হবে সেইটাই আমার হবে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে দেখো আর একটা আমি এক্সাম্পল নিচ্ছি। তাহলে এটাও একটা পলিনোমিয়াল, তিনটে টার্ম আছে, আর প্রত্যেকটা টার্মের এক্সের পাওয়ারগুলো লেখো, একটাতে 7, একটাতে 5, একটাতে 0, তাহলে হাইয়েস্ট কত তোমার 7, তাহলে এর ডিগ্রি কত 7। তাহলে দেখো এটা একটা এক্সাম্পল, এটা একটা পলিনোমিয়াল, তার ডিগ্রি 7, এটাও একটা পলিনোমিয়াল, তার ডিগ্রি 7। তাহলে একই ডিগ্রির অনেকগুলো পলিনোমিয়াল হতে পারে। ঠিক আছে, এবার দেখো এই পলিনোমিয়ালটা আমি লিখেছি ax প্লাস বি, তার ডিগ্রিটা আমরা কত পেয়েছি 1। তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়াল কিন্তু সবসময় এরকমই দেখতে হবে, কেন কি এক্সের পাওয়ার তো ম্যাক্সিমাম 1, তাহলে এক্স স্কোয়ার থাকবে না, এক্স কিউব থাকবে না, এক্স টু দ্য পাওয়ার 4ও থাকবে না, এগুলো থাকবেই না, তাহলে তার ডিগ্রিটা বেড়ে যাবে। তাহলে এক্সের পাওয়ার 1, তার মানে একটা এক্সের টার্ম থাকবে আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে এই এক্সের টার্ম একটা যেটা মানে এক্সের টার্ম থাকবে মানে এক্স নিয়ে একটা টার্ম, তার সাথে কিছু একটা কনস্ট্যান্ট তো গুণ হতেই পারে, আর একটা কনস্ট্যান্ট টার্ম হতে পারে। আর বিটা তোমার 0 হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এটা 0 হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে এক্স তো থাকলোই না, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা তো 1 থাকবে না, তখন তাহলে ডিগ্রি 1 হবে না। আমি তো বলছি এই পলিনোমিয়ালের ডিগ্রিটা 1, তাহলে এটা নন জিরো হবে, বিটা 0 হতে পারে নাও হতে পারে। যেমন ধরো এই এক্সাম্পল নিলাম 7x মাইনাস 1, বা এই নিলাম 8x প্লাস 9, বা এই নিলাম 11x। ঠিক আছে, দেখো তিনটেরই তোমার ম্যাক্সিমাম পাওয়ারটা এক্সের 1, তাহলে এই তিনটেরই ডিগ্রি কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, আর এটাতে দেখো এই কনস্ট্যান্ট টার্মটা নেই, তার মানে আমি বলতে পারি কত, কনস্ট্যান্ট টার্মটা 0, এখানে কনস্ট্যান্ট টার্মটা -1, এখানে 9, এখানে 0। ঠিক আছে, তাহলে একটা পলিনোমিয়াল তার ডিগ্রি 1 হলে সেইটাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। সেইটাকে এরকম দেখতে হয় ax প্লাস বি, এখানে এ আর বি কনস্ট্যান্ট, এটাকে কি বলবো, লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক একইভাবে একটা পলিনোমিয়াল তার যদি ডিগ্রি 2 হয় সেইটা এরকম দেখতে হয়, কারণ ডিগ্রি 2 তো তার মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা 2 হবে, হ্যাঁ, তারপরে এক্স থাকতে পারে নাও থাকতে পারে,
তার মানে এখানে ওই একইভাবে a নট ইকুয়ালস টু 0 হবে, কিন্তু বি আর সি 0 হতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু সাধারণত এরকম দেখতে হবে। যেমন ধরো এরকম একটা এক্সাম্পল দিলাম, -7x², তাহলে এটাকে তো আমি লিখতে পারি -7x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0, তাহলে আমার এটা কত -7, বিটা কত 0, আর সিটা কত 0। তাহলে একটা পলিনোমিয়াল তার ডিগ্রি 2, সেটাকে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা যেটা ক্লাস 10-এ শিখবে কী করে সলভ করতে হয়। ঠিক আছে, আর আচ্ছা ওইটা তো ইকুয়েশন, তার মানে ইকুয়াল টু দিয়ে কিছু একটা দেওয়া থাকবে, হ্যাঁ সেইগুলো এখন নেই, 10-এ আছে, কিন্তু শুধু জাস্ট এরকম এক্সপ্রেশন থাকলে সেটাকে বলছি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ডিগ্রি 3 হলে সেটাকে বলা হয় কিউবিক পলিনোমিয়াল। কিউবিক নামগুলো লিখছি না, বইতে আছে, দেখে নেবে। ঠিক আছে, কিউবিক পলিনোমিয়াল। তাহলে এখানে একইভাবে a নট ইকুয়ালস টু 0, একটা মানে একটা পলিনোমিয়াল যদি কিউবিক হয় তাহলে মানে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা কত 3, তাহলে এই টার্মটা তো থাকবেই, তার মানে a তো 0 হতে পারবে না, বি সি ডি 0 হতে পারে বা নাও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, বি যদি 0 হয় তার মানে x² টার্মটা নেই, বি যদি 0 না হয় তাহলে x² টার্মটা আছে, কিন্তু আমার সেটা দিয়ে কিছু যায় আসে না, x² থাকুক বা না থাকুক, হ্যাঁ তোমার হাইয়েস্ট পাওয়ারটা সবসময় 3ই হবে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু এর জন্যে বললাম, যেহেতু এগুলোর একটা স্পেশাল নাম আছে। আর এইগুলোকে সলভ করা যখন মানে এটাকে ইকুয়েশন ফর্মে লিখবো কিছুটা মানে সম্ভব আর কি, এগুলো মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তো সলভ করা খুবই ইজি, যেগুলো তোমাদের ক্লাস 10-এই আছে, কিউবিক হলেও সলভ করা যায়, কিন্তু এগুলো তোমাদের 11-12-এরও সিলেবাসে নেই, কিন্তু এগুলো করা যায়, তাই জন্য এগুলোকে স্পেশাল নাম দেওয়া হয়েছে। আর লিনিয়ার তো তোমরা করেইছো, এরকম ইকুয়েশন তো তোমরা সলভ করেছো না, ক্লাস 8-এ না 7-এ করেছো। এক্স প্লাস বি ইকুয়ালস টু ধরো সি দেওয়া আছে, তাহলে এখানে কি এক্সকে এর মান কি করে বার করবে, এক্সকে একদিকে রাখবে, বাকি সব কটাকে অন্যদিকে নিয়ে যাবে, তাহলেই তো বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমরা সলভ করতে শিখেছো, আর এইটা তোমরা এইটা মনে হয় 7-এ শিখেছো না 8-এ শিখেছো। আচ্ছা, আর এইটা তোমরা 10-এ শিখবে। আর এইগুলো তো তুমি বললাম 11-12-এরও সিলেবাসে নেই, এগুলো হায়ার ম্যাথামেটিক্সে কলেজ লেভেলে আছে। যাই হোক, ওইটা ইকুয়েশন ফর্মে, কিন্তু এগুলো ওই জন্য নামটা কেন আলাদা দেওয়া হয়, কেন কি এর আলাদা ইম্পর্টেন্স আছে, সে এগুলো পরে আরও ডিটেলসে জানতে পারবে যদি তোমরা অন ম্যাথস নিয়ে পড়ো। যাই হোক, তাহলে তোমার এই গেল ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কাকে বলে। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল ফর্ম অফ nth ডিগ্রি। এবার ডিগ্রিটা যদি n হয় তাহলে পলিনোমিয়ালটা কীরকম দেখতে হবে, এনটা কি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার হতে পারে, হ্যাঁ, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এন যে কোনো একটা ভ্যালু। তো তোমরা একটু আগেই দেখলে 1-এর জন্য আমি জেনারেল ফর্মটা দেখালাম, 2-এর জন্য দেখালাম, 3-এর জন্য দেখালাম। তাহলে এখানে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এনের ডিগ্রি পলিনোমিয়াল। তো সেইটাকে এরকম দেখতে হবে, দেখো এরকম দেখতে হবে, কারণ এক্সের হাইয়েস্ট পাওয়ার তো এন, তাহলে একটা টার্ম থাকবে যেটা দিয়ে এক্সের পাওয়ারটা এন, আর এই টার্মের কোএফিসিয়েন্টটা নট ইকুয়ালস টু 0। কেন, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা তো থাকবেই না, তাহলে তো এক্সের পাওয়ারটা এনের থেকে কমে যাবে, তাহলে ডিগ্রিটা তো এন হবেই না, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন, তারপরে এইভাবে বরবর থাকবে। এবার এইগুলো এইগুলো হ্যাঁ 0 হবে বা হবে না, সেইটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ এগুলো 0 যদি সবকটাই যদি এগুলো 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে, এই সবকটাই তোমার সরে যাবে, কিছুই নেই, 0 হয়ে গেছে, তো এগুলো নেই, তার মানে শুধু এটা আছে, তো তাহলে অসুবিধে নেই। এটা একটাই টার্ম, তার এক্সের হাইয়েস্ট পাওয়ারটা কত ওটাতেই শুধু দেখবো, তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা এন, তাহলে ডিগ্রিটা হচ্ছে এন। ঠিক আছে, যেমন এই একটা ধরো আমি নিলাম, তাহলে এটা একটা পলিনোমিয়াল যার একটাই টার্ম আছে, এই টার্মের মধ্যে এক্সের পাওয়ার কত 101, তাহলে এর ডিগ্রি কত 101, তাহলে এটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 101। তাহলে এরকমই যদি এই সবকটা 0 হয়ে যায় তাহলে এটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n। আর এর মধ্যে যদি সবকটা 0 নাও হয়, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকলো না, তাহলে যাই হোক ওটা হলেও এখানে হাইয়েস্ট পাওয়ারটা n হবে, কেন বাকি টার্মগুলোতে দেখো পাওয়ারটা কমে যাচ্ছে, এটাতে n-1, এটাতে n-2, মানে এটাতে যদি 10 হয় তাহলে এটা 9, এটা 8, এইভাবে করে করে চলছে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার একটা জেনারেল ফর্ম অফ nth ডিগ্রি পলিনোমিয়াল। এবার দেখো
জিরো পলিনোমিয়াল একটু আগে আমি বললাম না, জিরো পলিনোমিয়াল কাকে বলে। হ্যাঁ, আর তোমার কনস্ট্যান্ট পলিনোমিয়ালটাও আমি তোমাদের বোঝালাম। আমি বলেছিলাম যে জিরোটাও একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কিন্তু তার একটা আলাদা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয় জিরো পলিনোমিয়াল। তাহলে এবার ধরো যে কোনো একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল আছে, ধরো 7, বা ধরো এরকম আছে, এটাও একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এটাকে কিভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো 7x⁻0 বা 1001x⁻0। তাহলে এখানে একটাই টার্ম, এই প্রথম পলিনোমিয়ালেও একটা টার্ম, এটাতেও একটা টার্ম। তাহলে এখানে এক্সের পাওয়ারটা, হাইয়েস্ট পাওয়ারটা 0, তাহলে এর ডিগ্রি কত? 0। এরও ডিগ্রি কত? 0। তাহলে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি 0 হয়। কিন্তু 0কে তো আমি এইভাবে তাহলে বলতে পারো লিখতে পারি, তাহলে এর ডিগ্রিটা 0 হওয়ার কথা, কিন্তু জিরো পলিনোমিয়ালের ডিগ্রিকে আমি 0 বলবো না। কেন? আমি তোমাকে এইভাবে বোঝাচ্ছি কেন। এটাকে তুমি তো এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এইভাবে তুমি এটাকে চলতেই থাকবে। তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা তুমি কাকে নেবে? এক্সের হাইয়েস্ট পাওয়ারটা তুমি কোন টার্মের মধ্যে নেবে? হ্যাঁ, তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা তুমি যত ইচ্ছে তুমি তো এটাকে অ্যাড করতেই পারো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, A0, A1, A2, এই প্রত্যেকটা কোএফিসিয়েন্ট সবকটাই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তার ডিগ্রিটা কিন্তু মানে বাই ডেফিনেশন বলা হয় ওর কোনো ডিগ্রি এক্সিস্ট করে না, নট ডিফাইন্ড। তাহলে জিরো বা জিরো পলিনোমিয়ালের কোনো ডিগ্রি নেই। আর কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? 0। ঠিক আছে, এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তার মানে যদি A0 সমান সমান A1 সমান সমান A2, এইভাবে করে ডট 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 সমান সমান an, মানে যতগুলো কোএফিসিয়েন্ট আছে সবকটাই যদি 0 হয়ে যায়, তাহলে এই যে পলিনোমিয়ালটা হলো, হ্যাঁ, কী হবে? 0 × x⁻n প্লাস 0 × x⁻n−1 প্লাস 0 × x⁻n−2। ঠিক আছে, এইটাকে বলবো জিরো পলিনোমিয়াল। তাহলে একটা জিরো পলিনোমিয়াল, হ্যাঁ, এরকমও হতে পারে, এরকম হতে পারে 0 × x² প্লাস 0 × x প্লাস 0 × x⁻0। তাহলে আমার এটাতে ইউজটা কি? এর ইউজটা এটাই হচ্ছে, মানে এই জিরো পলিনোমিয়ালটাকে তুমি যদি, হ্যাঁ, ZX দিয়ে লেখো, ধরো জিরো পলিনোমিয়ালটাকে ZX দিয়ে আমি লিখছি, তাহলে অন্য যে কোনো একটা পলিনোমিয়াল যদি হয়, যে কোনো পলিনোমিয়াল, এটাকে তুমি অ্যাড করার পর তুমি ওই পলিনোমিয়ালটাই পাবে। এটাই হচ্ছে জিরো পলিনোমিয়ালের কাজ। মানে তোমার বলতে পারো জিরো নাম্বারের মতন, যে কোনো একটা নাম্বারের সাথে যোগ করলে আমি ওই নাম্বারটাই পাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো একটা আমি এক্সাম্পল নিই, এই একটা এক্সাম্পল আমি যদি নিই, তাহলে এইটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এই দুটোকে, এইটা হচ্ছে একটা জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, যেটাকে আমি এই ফর্মে লিখেছি। এবার তুমি এটা যোগ করো, তাহলে 0 × x² মানে 0, আর x² সাথে যোগ করছো, তাহলে x² প্লাস 0 কী হলো? x²। ঠিক একইভাবে পরেরটা -x, তার পরেরটা 7। তাহলে দেখো এই একই জিনিসটা পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে জিরো পলিনোমিয়ালটা মানে ওর জন্য কোনো ডিগ্রি ডিফাইন করা হয় না। কেন? তুমি একটা জিরোকে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 হিসাবেও লিখতে পারো, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 হিসাবেও লিখতে পারো, পলিনোমিয়াল ডিগ্রি 4 হিসাবেও লিখতে পারো। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট তোমাদের ইনফরমেশানটা জানতে হবে। হ্যাঁ, এটা আরও মানে ডিটেলে বলা যায়, বোঝানো যায়, কিন্তু এগুলো তোমাদের দরকার নেই, আউট অফ সিলেবাসে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো। এবার এইটা খুবই ইম্পর্ট্যান্ট, জিরো পলিনোমিয়াল তো হলো, এবার জিরো অফ এ পলিনোমিয়াল পুরোপুরি কিন্তু আলাদা। হ্যাঁ, এটা ভালো করে তোমরা একটু দেখো, এটা খুবই ইজি। এখানে দেখো কিছু লেখা আছে, এগুলো এখন বুঝতে হবে না, একটু পরেই আমি বুঝতে পারবি, বলে দেবো। তাহলে ধরো আমি fx একটা পলিনোমিয়াল নিয়েছি আর gx একটা পলিনোমিয়াল নিয়েছি। ঠিক আছে, এই দুটো পলিনোমিয়াল নেওয়ার পর
দেখো আমি এফ অফ ওয়ানের মানে কি সেইটা আমি তোমার আগে বোঝাই। তাহলে এফ অফ ওয়ান হচ্ছে মানে এই যে পলিনোমিয়ালটা এফ এক্স, তার এক্সের জায়গায় তুমি কি বসাচ্ছ, ওয়ান বসাচ্ছ। তাহলে এটা হয়ে যাবে টু ইন্টু ওয়ান স্কোয়ার, এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছ, প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটা কত হয়ে গেল বলো তো, মাইনাস টু প্লাস কত টু, তার মানে জিরো। তাহলে এই ওয়ানটা আমি এই পলিনোমিয়ালে বসালাম, মানটা আমার কি বেরোলো জিরো। তাহলে ওয়ানকে বলবো জিরো অফ কার, কোন পলিনোমিয়াল, জিরো অফ এফ এক্স। এবার ঠিক একইভাবে তুমি এক্সের জায়গায় টু বসাও। তাহলে যদি তুমি টু বসাও তাহলে টু স্কোয়ার ফোর, ফোর ইন্টু মাইনাস টু কত, মাইনাস এইট। তাহলে প্রথমে হয়ে গেল মাইনাস এইট প্লাস টু প্লাস ওয়ান, তাহলে এটা কত হচ্ছে, এটা তিন হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস আট, তার মানে এটা কত হলো মাইনাস পাঁচ। তাহলে এটা কি জিরোর সাথে সমান, না এটা জিরোর সাথে সমান নয়। তাহলে টুকে বলবো নট এ জিরো অফ এফ এক্স। তাহলে এটা এফ অফ টু সমান সমান জিরো হচ্ছে না। যদি জিরো হতো তাহলে বলতাম টু ইজ এ জিরো অফ পলিনোমিয়াল এফ এক্স বা টু ইজ জিরো অফ এফ এক্স। ঠিক একইভাবে আর একটা এক্সাম্পল নিয়েছি, দেখো জি এক্স। তাহলে এক্সের মান এখানে কি বসাচ্ছি, মাইনাস হাফ। তাহলে এখানে এক্সের মান যদি মাইনাস হাফ বসাও, তাহলে এক্সের মান যদি মাইনাস হাফ বসাও প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কেন এখানে টু আর টু কেটে যাচ্ছে, তার মানে এটা কত আসছে, জিরো আসছে। তাহলে এখানে মাইনাস হাফকে কি বলবো, মাইনাস হাফকে বলবো জিরো, কার জিরো, জিরো অফ জি এক্স। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু জানতে হবে। ঠিক আছে, এবার ধরো তুমি একইভাবে জি অফ মাইনাস ওয়ান বের করলে, তাহলে জি অফ মাইনাস ওয়ান কী হবে, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো, মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে কত হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে জি অফ মাইনাস ওয়ান কী হলো, নট ইকুয়ালস টু জিরো। তাহলে মাইনাস ওয়ান ইজ নট এ জিরো অফ জি এক্স। ঠিক আছে, যদি মানটা বসানোর পর ভ্যালুটাও জিরো হয়ে যায় তাহলেই এটাকে বলবো। তাহলে কি বলছি, মাইনাস হাফ বসালে আমার কি আসছে, জিরো আসছে। তাহলে মাইনাস হাফ ইজ এ জিরো অফ দি পলিনোমিয়াল জি এক্স। হ্যাঁ, ঠিক একইভাবে ওয়ান বসালে শূন্য হয়ে যাচ্ছিলো, তাহলে এফ অফ ওয়ান ইজ জিরো অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স, কিন্তু টু ইজ নট এ জিরো অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স। ঠিক আছে, এটা তোমাদের পরে লাগবে ফ্যাক্টর থিওরাম আর রিমাইন্ডার থিওরামে, তাই জন্য এই কনসেপ্টটা একটু তোমাদের জানতে হবে। এবার রিমাইন্ডার থিওরাম, ফ্যাক্টর থিওরাম তোমাদের আমি পরে নেক্সট ক্লাসে করাবো।